সুকান্ত এটা হচ্ছে গুতুয়ালক, সব আপনি আইন আদালতের প্রসঙ্গ যেহেতু এনেছেনই, এই সুযোগে আমরা একটু ব্যারিস্টার মিতি সানজানার কাছে চলে যেতে চাই। শাহেদের বিরুদ্ধে তো আসলে অনেক অভিযোগ, অনেকগুলো মামলা। সম্প্রতি দেখা গেল তার বিরুদ্ধে র্যাব বলছে যে আপনার অস্ত্র তার কাছে পাওয়া গেছে, জাল মুদ্রা পাওয়া গেছে। এইসব মামলার বাইরে পৃষ্ঠপোষকদের আইনের আওতার কথাও বলা হচ্ছে। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের মামলা শেষ পর্যন্ত খুব বেশি দূর অগ্রসর হতে পারে না। যিনি অপরাধী তিনি অনেক ক্ষেত্রে ছাড়া পেয়ে চলে আসেন। শাহেদের ক্ষেত্রে কি ঘটতে পারে, আইনের ব্যাখ্যা কিংবা আইনের আওতাটি যদি আমাদের একটু জানাতেন। প্রথমত হচ্ছে বিষয়টা কাজে এই পার্টিকুলার কেসে কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কিন্তু অতীতের বিভিন্ন যে আপনি বললেন বিভিন্ন এক্সাম্পল থেকে আমরা জানি যে এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা, আপনি বলছেন যে তিনি একটি কমিটির তে রয়েছেন এবং আমি যতদূর জানি জানা মতে এটি খুবই প্রেস্টিজিয়াস একটি কমিটি, যেটা আপনার ফরেন অ্যাফেয়ার্স কমিটির তিনি একজন মেম্বার। তো আমার কাছে আসলে খুবই আশ্চর্য লাগছে যে এই ধরনের কমিটিতে এরকম লোক কি করে মেম্বার হলো বা কারা তাকে আসলে কিভাবে তিনি এই ধরনের কমিটিতে ঢুকলেন। সো কাজে এই পেছনের বিষয়গুলো আসলে একটু দেখার বিষয় এখানে রয়ে গিয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ব্যারিস্টার মিতি সানজানা, কোনো সমস্যা নেই, আপনি বলুন। জি, তো এই পেছনের ব্যাপারগুলো আসলে দেখার বিষয় রয়েছে যে এখানে অন্যান্য বক্তারা যে বলছিলেন যে একটি সিস্টেম, এই সিস্টেমের থেকে একটি প্রোডাক্ট বের হচ্ছে। সো এমনও হতে পারে যে প্রোডাক্টটা নিজে খুব খারাপ, তিনি এই সিস্টেমের ভিতরে কোনোভাবে ঢুকছেন, তিনি কারো সহায়তায় তিনি সিস্টেমের ভিতরে ঢুকে তারপরে তিনি সিস্টেমকে এক্সপ্লয়েট করছেন এবং সিস্টেমটাকে অ্যাবিউজ করে তিনি এরকম নাম ভেঙে তিনি বিভিন্ন জায়গায় তার পাওয়ার অ্যাবিউজ করছেন আর কি। সো এটি একটা দিক অবশ্যই, এবং যেহেতু তাকে আসলে তিনি ধরা পড়েছেন, আমরা আশা করি যে কোনো ধরনের রাজনৈতিক ছত্রছায়ায় তিনি আসলে কোনো প্রশ্রয় পাবেন না। এবং যেহেতু এখানে আমরা প্রথমতই দেখছি যে এমন একটি সময়, আনপ্রেসিডেন্ট সময়ে, যেখানে কিনা সারা পৃথিবী আসলে একটি দুর্যোগকে ফেস করছে, সেখানে তিনি একজন হসপিটালে তিনি বিনামূল্যে তিনি করোনা টেস্টের একটা সাথে গভর্নমেন্টের সাথে তিনি চুক্তিবদ্ধ হলেন এবং তিনি সেই চুক্তি ভঙ্গ করে তিনি সেখানে মানুষের থেকে প্রত্যেকটি পেশেন্টদের থেকে তিনি টাকা নিয়েছেন। শুধু টাকা নিয়েছেন তাই না, তিনি আবার সেখানে একটা ফেক রিপোর্ট প্রডিউস করেছেন। সো এখানে আসলে নানাবিধ বিষয় আসছে। যে বিষয়টি আপনি উল্লেখ করেন ব্যারিস্টার সানজানা, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি, এবং সেই চুক্তি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনা হচ্ছে। এখন শাহেদ অপরাধী যদি হন প্রমাণিত আদালতে, তাহলে কি সহযোগী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কেউ কি আইনের আওতায় আসতে পারেন? আইনের ক্ষেত্রে আসলে কি ব্যাখ্যা সেটির? হ্যাঁ, আসতে পারে। এখানে যে সমস্ত যত ব্যক্তিরা জড়িয়ে রয়েছেন, এখানে এটা তো আসলে একটা গ্যাং এর মতো, একজন ব্যক্তির পক্ষে কিন্তু এই ধরনের কার্যকলাপে জড়ানো সম্ভব না। এবং আপনি দেখেছেন যে বেশ কিছু মিডিয়া রিপোর্ট গুলো এসছে যেখানে আমরা দেখছিলাম যে অনেক লোকজনের থেকে তিনি টাকা আত্মসাৎ করেছেন এবং তারা কিন্তু এসে বলছে, স্টেটমেন্ট দিচ্ছেন তার এগেইনস্টে, তাই যে তাদেরকে হসপিটালের মধ্যে রেখে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে, মারধর করা হচ্ছে, টর্চার করা হয়েছে। এবং একটা হসপিটালে সেখানে একটা ক্লিনার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রত্যেকটা মানুষ জানে যে এখানে কি হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ নামে বেনামিতে কোনোভাবেও তারা কিন্তু এর বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। তার মানে সেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি এই কাজগুলো করছেন। তো এখানে যারা জড়িত আছেন, যত ব্যক্তিরা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন এই বিষয়টির সাথে, এই যে কন্ট্রাক্টটি তিনি সরকারের সাথে করেছেন, এই কন্ট্রাক্টগুলো করার ক্ষেত্রে কোনো যদি এখানে এমন কোনো ভিতরকার এমন কোনো ব্যক্তিরা জড়িত থাকেন যারা এটিকে সহায়তা করেছেন, সো কাজে এটা তো কোনো অবস্থাতেই যে হেলথ মিনিস্ট্রি তো এটার দায়িত্ব এড়াতে পারবেন না। হেলথ মিনিস্টার বলেছেন যে তিনি এই সম্পর্কে কিছু জানেন না। ধরলাম যে তিনি জানেন না, তার অন্য কোনো প্রতিনিধি, সব কন্ট্রাক্টর তিনি নিজে যে হয়তো সাইন করেন না, করাও সম্ভব না। সো ধরে নিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে অন্য আরেকজন কোনো ব্যক্তি সেই কন্ট্রাক্ট সাইন করিয়েছে তার পক্ষে। সো তাও যদি করিয়ে থাকে, তারপরে তো তিনি এই দায়িত্ব কোনো অবস্থাতে এড়াতে পারবেন না। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, ধন্যবাদ। এই প্রসঙ্গ নিয়ে আমি একটু চলে যেতে চাই সুকান্ত গুতুয়ালকের কাছে। মাহবুব কামালও আছেন। এই যে একটি সমন্বয়ের অভাব এবং এই রিজেন্ট হাসপাতালের প্রসঙ্গেই স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কেউ বলছেন মৌখিকভাবে এটিকে
দেওয়া হয়েছিল এটির সম্পর্কে, আর কেউ বলছেন যে সেটি আসলে তিনি জানেন না। এই বিভিন্ন প্রসঙ্গ যখন উঠে আসে তাহলে কি প্রকৃত যিনি অপরাধী তিনি কি এই সুযোগটি পেতে পারেন? এই সুযোগে অপরাধকে এড়িয়ে চলার সুযোগ কি সামনে আসে কিনা সুকান্ত গুপ্তালোক? সামনে আসে কিন্তু যখন এই সরকারি কর্মকর্তারা যখন এই জায়গায় কথা বলেন যে আমি জানতাম না, অমুকের ফোনে কাজটি হয়েছে, অমুকের মৌখিক অনুরোধে হয়েছে, আমি না জেনে সেখানে গিয়েছি, আমি তার সঙ্গে কাগজপত্র সই করেছি, এরকম অজস্র চুক্তি সই হয় সেটা মন্ত্রী জানে না, এই যে কতগুলো ভয়াবহ তথ্য আমাদের সামনে আসছে, সেই তথ্যের গভীরে আমরা কিভাবে ঢুকবো? আমরা বলছি যে প্রথম সিস্টেমটা ঘুণে ধরা, এবং সিস্টেমের মধ্যে যারা চলেন সেই সিস্টেমে তারাও সমস্যার মধ্যে আছেন, তারা জানেন না, তারা বোঝেন না, তারা অযোগ্য, তারা অদক্ষ। তাহলে কিভাবে হবে? তারা তো শাহেদকে চেনেন না। তারা বলছেন যে তারা শাহেদ এরকম একটা উদ্যোগ নিয়ে এসছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা খুব খুশি হয়েছি, আমরা কিছু পাচ্ছিলাম না, তখন আমরা তাকে জাপটে ধরেছি এবং সঙ্গে সঙ্গে চুক্তি সই করে ফেলেছি। তো একজন সচিব, একজন সরকারি কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা যারা এরকম করোনা পরিস্থিতি মোকাবেলার দায়িত্বভার নিয়েছেন, তারা যখন একজন হাসপাতালের নির্বাহী মালিক কথা বলছেন যে আমি এরকম একটি কাজ করতে চাই, তখন তো প্রথম কাজটি হবে যে ওই হাসপাতালটির তথ্য তালাশ করা। আমি সেটি করলাম না, আমি চুক্তি সই করে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, সে রোগী ভর্তি করে চিকিৎসা শুরু করে দিল, সেখানে কে মরছে, কে বাঁচছে, কি পরীক্ষা হচ্ছে আমরা কিছু জানি না। সেই অযোগ্যতা, অদক্ষতা যারা দেখিয়েছে তারা তো সমান অপরাধী, তাদের একই সঙ্গে তারা সমান অপরাধী। কিন্তু যে আমাদেরকে সিস্টেমের মধ্যে সিস্টেম সংস্কারের কথা বলছি আমরা, একই সঙ্গে এই সিস্টেমের মধ্যে যারা আছেন, যারা সিস্টেমের উচ্চ পদে আছেন, তারা যে অদক্ষ, অযোগ্য, এটা কিন্তু এই একটি ঘটনায় প্রমাণ। শুধু কি তাই? আমরা তো একটি রিজেন্ট হাসপাতালের কথা বলছি, এটি ছোট্ট একটি হাসপাতাল এবং সেটি একেবারেই সাইনবোর্ড সর্বস্ব। কিন্তু আপনি বড় হাসপাতালের ঘটনা দেখেন, আমরা ইউনাইটেড হাসপাতাল দেখি নাই যে তারা করোনা চিকিৎসার নামে তাদের একটা ফ্রন্ট প্রেমিসে তারা একটা কোন রকমের একটা টিন শেড বানিয়ে ফেললো, সেখানে এবং ইউনাইটেড হাসপাতালের আগুনে নিহত 4 জনকে হাইকোর্টের একটি ইন্টারিম অর্ডারে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো।